নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকের আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা জানেন যে ভারতের ত্রিশক্তির আক্রমণে দুর্মুষ ছাড়খাড় পাকিস্তান। আপনারা প্রত্যেকে জানেন, গতকালকে দেখেছেন আপনারা, গতকাল রাত থেকে যা চলছে, যা হয়েছে, তাতে পাকিস্তানের ড্রোন 50টা ড্রোন কিন্তু হামলা রুখেছে ভারতীয় সেনা। এবং নামগুলো মনে রাখবেন, আমাকে দেখে পড়তে হচ্ছে নামগুলো, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদের সবার জন্য, জানাবার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দুটো JF-17 যুদ্ধ বিমান এবং 3টে F-16 ফাইটার পাকিস্তানের নামিয়েছে ভারতীয় সেনা, এবং যার মাধ্যমে করেছে S-400 সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম ইউজ করে কিন্তু প্রতিহত করেছে এই পাক ড্রোন। কোনো ক্ষয়ক্ষতি কিন্তু কোনো ড্রোন ভারতের মাটি ছুঁতে পারেনি। এবং তার উত্তরে INS বিক্রান্ত, অর্থাৎ বায়ু, স্থল এবং নৌ, INS বিক্রান্ত কিন্তু ধ্বংস করে দিয়েছে রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি সব প্রধান শহর পাকিস্তানের অবশিষ্ট, পাকিস্তানের আর কিছু রেসিডিউ থাকলো কি না সেটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। অর্থাৎ পাকিস্তানে আর কোনো অস্তিত্ব থাকবে কি না এখন সব থেকে বড় প্রশ্ন। আমরা সবাই গর্বিত, এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি L-70 এবং ZU-23mm আর্টিলারি গানে চুরমার করা হয়েছে কিন্তু পাকিস্তানের যে ড্রোন অ্যাটাক হয়েছে। নামগুলো আরও আপনাদের বলে রাখি, L-70 এবং ZU-23mm আর্টিলারি গান। আমাদের আজকের এই পর্ব খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই বললাম কেন, কারণ আমাদের বিশ্লেষণে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং পাকিস্তানের আর ভবিষ্যৎ কি। আসিফ মুনির কোথায় চলে গেলেন? আসিফ মুনির অ্যাবসকন্ডিং, তাকে পাওয়া যাচ্ছে না। পরবর্তী সেনাপ্রধান কে হবে? ইমরান খান কি জেল থেকে মুক্তি পাবেন? কি পাকিস্তানের ভবিষ্যৎ? বালুচিস্তান কি স্বাধীন হবে? এইসব নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আছেন আমাদের সঙ্গে হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা প্রতিটা পর্বে শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। আমি পর্ব শুরু করলাম বেশ কিছুটা অনেকগুলো মিসাইলের নাম দিয়ে শুরু করলাম অর্কদা এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং আপনারা জানিয়ে রাখি, IPL নিয়ে কিন্তু যারা ক্রিকেট লাভার্স, আপাতত স্থগিত। গতকালকেই ধর্মশালায় যে ম্যাচ ছিল সেই ম্যাচ পোস্টপন্ড হয়েছে নিরাপত্তার কারণে, এবং IPL কিন্তু আপাতত BCCI স্থগিত রেখেছে। অর্কদা, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, করাচিতে INS বিক্রান্ত থেকে কোনো হামলা হয়েছে এরকম খবরের সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী কিছুই জানায়নি। যে সমস্ত ছবি সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে সেগুলো ইসরায়েলের গাজায় হামলা বা ফিলাডেলফিয়ার ঘটনা। INS বিক্রান্ত হাই অ্যালার্টে আছে, কিন্তু করাচি নৌঘাঁটিতে বা বন্দরে তারা আঘাত এনেছে এরকম কথা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়নি। তাছাড়া যেটা হয়েছে, পাকিস্তান ড্রোন হামলা করেছিল, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ড্রোন হামলাকে রুখে দিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং পাকিস্তানের ISPR, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, স্বীকার করেছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের বিমান ভূপতিত হয়েছে এবং অসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে। এবং জম্মু সহ অনেক জায়গায় 15টা শহরে পাকিস্তান ড্রোন হামলা চালাবার পরিকল্পনা করেছিল, সেই হামলা প্রতিহত করা হয়েছে। জম্মু বলুন, আম্বালা বলুন, সমস্ত জায়গাতে হাই অ্যালার্ট আছে, সাইরেন বাজছে, ব্ল্যাকআউট আছে। আমাদের নিরাপত্তা সুরক্ষিত আছে, কারণ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সুদর্শন বলে যার নাম, রাশিয়া থেকে আনা হয়েছে। তো এগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছে, এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা লাহোরে, সেটা ভারতীয় ড্রোনের আঘাতে সেই এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো পাকিস্তানকে এবার বুঝতে হবে, তারা যদি এই পরিস্থিতি টিকিয়ে রাখতে চায় তাহলে চরম খেসারত দিতে হবে। এবং আর চরম খেসারত কি হতে পারে? না, চরম খেসারত যেটা হতে পারে যে ফুল স্কেল ওয়ার হতে পারে, তাহলে পাকিস্তানের সমূহ পরাজয়ের সম্মুখীন হবে।
আমরা তো যুদ্ধবাজ দেশ নয়, আমরা তো পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টকে, ইনস্টলেশনকে বা সাধারণ নাগরিককে লক্ষ্য করে হামলা চালাইনি। আমাদের অভিযান হয়েছিল প্রিসাইজ, এবং সেটা জঙ্গি ঘাঁটিকে নিশ্চিহ্ন করার জন্য। মাসুদ আজহার রাষ্ট্রপুঞ্জ ডেজিগনেটেড টেররিস্ট, তার ভাই রউফ আজহার সে নিহত হয়েছে, সে কান্দাহার IC 814-এর ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল। আমাদের টার্গেট খুব মানে প্রিসিশন স্ট্রাইক, জঙ্গি জেহাদিদের পরিকাঠামো এবং জঙ্গিদের ধ্বংস করা। পাকিস্তান মিলিটারি এস্টাবলিশমেন্ট অ্যাটাক হয়নি, পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনো রকম আক্রমণ হয়নি, কিন্তু পাকিস্তান প্রত্যুত্তরে ভারতের সেনাঘাঁটিকে হামলা করছে। তো পাকিস্তান তো ইনস্টিগেট করছে আমাদের সেনাঘাঁটিকে বা আমাদের সিভিলিয়ান বেসে যদি হামলা হয়, তা আমরা কি চুপ করে থাকবো? তো থাকবো না। তো পাকিস্তান তো যুদ্ধটা করতে চাইছে। ওদের টেররিস্টদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা, ওদের সেনাকর্তারা যাচ্ছেন ওদের অন্ত্যেষ্টিক্রিয়াতে, তাহলে টেররিস্টদের কফিনে যারা জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেয়, সেনাকর্তারা যখন তাদের অন্তিম ক্রিয়াতে উপস্থিত থাকেন, তাহলে বোঝাই যায় যে সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রনীতি এবং সন্ত্রাসবাদীদের তারা গান স্যালুট দেয়। এর থেকে বোঝা যায় তো পাকিস্তান মদতদাতা, ওটা জঙ্গি রাষ্ট্র, ওটা দুর্বৃত্ত রাষ্ট্র, ওটা রোগ স্টেট। যারা জঙ্গিদের কফিনে জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেয়, তাদেরকে গান স্যালুট দেওয়া হয়, সেনাবাহিনীর পদস্থ কর্তারা সমাধি করার আগে উপস্থিত থাকেন, তাহলে এর থেকে কী প্রমাণ হয় যে জঙ্গিবাদটাই পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি? অর্কদা, ইতিমধ্যে 3 সেনা প্রধানের সঙ্গে কিন্তু রাজনাথ সিংয়ের বৈঠক হয়েছে কিছুক্ষণ আগে, আমাদের কাছে শেষ আপডেট। কিভাবে দেখছেন পরবর্তী পদক্ষেপ ভারতের এন্ড থেকে কি হতে পারে যদি আবার পাকিস্তান আজ কিংবা আগামীকাল কিংবা আগামী দিনে আবার সেম জিনিস করেছে গতকাল রাতে? পাকিস্তানকেই এসকালেট করতে হবে। আমরা তো এসকালেট করিনি। 22 এপ্রিল পাকিস্তান প্রথম এসকালেট করে পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করার মধ্যে দিয়ে। আমরা তার প্রত্যাঘাত করেছি, এটা তো আমাদের অধিকার। আমাদের দেশের নাগরিকরা যদি জঙ্গি হানার শিকার হন, তা আমরা প্রত্যাঘাত করব না? তাই আমরা করেছি। পাকিস্তানই এসকালেট করেছে, পাকিস্তানকে ডিএসকালেট করতে হবে। পাকিস্তান যদি আবার প্ররোচনা দেয়, তাহলে ভারত তার জবাব দেবে। দায়িত্ব পাকিস্তানের, এবং আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। অর্থাৎ ইউনাইটেড স্টেটসের কিন্তু এখানে খুব বড় একটা ভূমিকা। কোনো ভূমিকায় নেই ইউনাইটেড স্টেটসের। ডোনাল্ড ট্রাম্প বলছেন বোথ কান্ট্রিজ শুড স্টপ অ্যান্ড টক। আটলান্টিকের ওপার থেকে তো উপদেশ দিলে হবে না। ভারতের সমস্যা কিভাবে সমাধান করতে হয় ভারত বুঝে যাবে, এবং আন্তর্জাতিক মহল তো বারবার করে বলছিল আলাপ আলোচনা করতে। আমরা কাদের সঙ্গে আলাপ আলোচনা করব? দুর্বৃত্ত রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করা সম্ভব হয় না। তাই ভারতবর্ষে সন্ত্রাসবাদী হামলা হলে তো আমরা কিন্তু সেটাকে সামরিক প্রত্যাঘাত করব, দুনিয়া যাই বলুক না কেন। এর কোনো রকম পরিবর্তন হবে না, এটা আমাদের অফিসিয়াল নীতি। এবং কোনো সন্ত্রাসবাদী হামলার পূর্বাভাস করলে আমরা কিন্তু সামরিক আঘাত করব। ওকে অর্কদা, আমরা তাহলে অপারেশন সিন্দুর পার্ট 1 দেখলাম, যেখানে স্কাল্প মিসাইল হ্যামার দিয়ে কি যুদ্ধ বিমান ব্যবহার করা হলো। পার্ট 2 দেখলাম গতকাল রাত থেকে এখনো পর্যন্ত চলছে। আমরা কি পার্ট 3 লোডিং? না, পার্ট 2-তে চলছে, এবং আশা করা যায় ক্রাইসিসটা ডিফিউজ হবে। পাকিস্তানকে ডিএসকালেট করতে হবে। প্রথম কথা, পাকিস্তান শুরু করেছে, পাকিস্তানকে থামাতে হবে। পাকিস্তান যদি কোনো মিলিটারি অ্যাডভেঞ্চার করতে চায়, চরম মূল্য পাকিস্তানকে দিতে হবে। ভারত এটা বলে দিয়েছে, এবং আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি। কোনো রকম অ্যাডভেঞ্চার পাকিস্তান যদি করে, সমুচিত জবাব। অর্কদা, এবার আমরা আসবো, আপনি অন্যান্য পর্বে ব্যাখ্যা করেছেন, প্রচুর মানুষজন জানতে চেয়েছেন অপারেশন সিন্দুর নামকরণ মোদিজির করা প্রধানমন্ত্রী। এইখানে দাঁড়িয়ে অর্কদা, এই যে নামকরণ এবং অপারেশন সিন্দুর, এইখানে মহিলাদের আবেগ, আমরা এই অনুষ্ঠানের নাম ভেবেছি যে সিঁদুরের মান রাখলেন নরেন্দ্র মোদী। কীভাবে ব্যাখ্যা করবেন? না, পাহেলগাঁও যায় হয়েছিল, এবং সেই ছবিও দর্শকরা দেখেছিলেন, তার সঙ্গে রিলেট করা যায়। নামটা তো মোদিজি দিয়েছেন, এবং যাদের সিঁদুর চিরকালের জন্য সন্ত্রাসী হামলায় মুছে গেছে,
জাস্টিস ইজ সার্ভড, তারা তো আর তাদের প্রিয়জনকে ফিরে পাবেন না, কিন্তু ক্ষতে প্রলেপ দেওয়া হবে। এবং আপামর ভারতবাসী এবং সনাতনী মাতৃশক্তির কাছেও এটা বার্তা, ভারত সনাতনীদের উপর এবং তাদের দেশের মানুষের উপর কোনো রকম আঘাত সহ্য করবে না। মাতৃশক্তি লাঞ্ছিত হলে, তাদের সিঁদুর মুছে গেলে এমন জবাব দেওয়া হবে, যারা এই কাণ্ড সংগঠিত করেছে তারা ভুলতে পারবে না কী ধরনের প্রত্যাঘাত ভারত করতে পারে। তাহলে আপনি বলছেন সিঁদুরের সাথে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান? পাকিস্তান তো শিক্ষা নেয় না। পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত তাদের অস্তিত্বকে আমরা মানচিত্র থেকে মুছে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান এই রাস্তা থেকে সরবে না। বেশ, আবার তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আবার ভারতকে আঘাত আনার চেষ্টা করবে। বেশ, তাই পাকিস্তান নামক রাষ্ট্রটার অস্তিত্ব মুছে দিতে হবে। ওকে। ওর কথা আমরা এবার যে টপিকে আসবো, আপনার কিন্তু আমরা দুজনেই কিন্তু, আপনি কিন্তু আগেও এটা নিয়ে ডিসকাস করেছেন, আসিফ মুনির তাকে কিন্তু অ্যাবসকন্ড হয়ে গেছে, মানে সে সেনাপ্রধান পাকিস্তানের। এই খবরটা রটেছে, এর সত্য মিথ্যা জানি না। পাকিস্তানের প্রাইম মিনিস্টার বাংকারের আশ্রয় নিতে হয়েছে, এগুলো কিন্তু সূত্রের খবর না। এগুলো, এই সমস্ত খবরগুলো হচ্ছে অপপ্রচার। পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন বাংকারের নিচে আশ্রয় নেবেন? প্রয়োজনে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। আর আমরা তো পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমরা তো কোনো লড়াই করিনি। তা আমাদের তো পাকিস্তান প্রধানমন্ত্রীর অফিস, তার বাসভবন তো লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য সন্ত্রাসবাদী ঘাঁটি। পাকিস্তান 22 এপ্রিল শুরু করেছে, পাকিস্তানকেই শেষ করতে হবে। আর সেনাপ্রধান আসিম মুনির, অনেক রকম খবর রটেছে, পাকিস্তান সেনায় তো বিদ্রোহ, এরকম তো সে তো আগেই হয়েছে বিদ্রোহ, সত্য মিথ্যা জানি না। তাকে গৃহে অন্তরীণ করা হয়েছে, অন্য কেউ হয়তো দায়িত্ব নেবেন, কিন্তু এই খবরটার কোনো রকম কনফার্মেশন হয়নি। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এই নিয়ে কোনো কথাও বলেনি, হ্যাঁও বলেনি, নাও বলেনি। কিন্তু সেনাপ্রধান প্রচণ্ড চাপের মধ্যে আছেন, এটাও ঠিক। এবং পাকিস্তানে ইমরান খানের দলের সমর্থকরা সেনাপ্রধানের অপসারণ চাইছেন। তারা মনে করছেন যে শাহবাজ শরীফের দুর্বল নেতৃত্বের জন্যই পাকিস্তানের এই দশা। ইমরান খানকে জেল থেকে বার করলে, ইমরান খান যদি রাষ্ট্র পরিচালনায় আসেন, তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং ভারতের কাছে এরকমভাবে তাদের আত্মসমর্পণ করতে হবে। যদি ইমরান খানের জেল মুক্তি হয়, তার 2 বছর হয়ে গেল জেলে আছেন, তাহলে শাহবাজ শরীফের সরকার টিকবে না। তাহলে আসিম মুনিরকে জেল মুক্তি হলে শাহবাজ শরীফের সরকার, আসিম মুনিরকে জেলেই যেতে হবে। বেশ, পাকিস্তানের পরিস্থিতি খুব ভোলাটাইল, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর ওখানে কোনো সিভিলিয়ান সরকার তো পুরো সময় অতিক্রম করতে পারেনি, তো যে কোনো সময় শাহবাজ শরীফের গদি চলে যেতে পারে এবং ইমরান খানের জেল মুক্তি হবেই কিছুদিনের মধ্যেই। পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে প্রবল চাপ আছে ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য। ওকে। ওর কথা, আমাদের এই মুহূর্তে যা পরিস্থিতি সিকিউরিটির দিক থেকে, কিন্তু ক্যালকাটা এয়ারপোর্ট অলরেডি হাই অ্যালার্টেড হয়েছে। তার সঙ্গে পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে বাদবাকি যা যা শহর আছে পাঞ্জাবে, সেখানে ব্যালকানিতে পর্যন্ত যেতে নিষেধ করা হচ্ছে। এবং মুম্বাই সি বিচ, মেরিন ড্রাইভের ওখানেও কিন্তু প্রচুর মানুষজন যারা পর্যটক আছেন তাদেরকে বলেছে না যাওয়ার জন্য। দিল্লিতে যেগুলো জায়গাগুলো আছে, বিশেষ করে কুতুব মিনার সহ, সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কীভাবে অ্যানালাইজ করছেন আপনি? না, সর্বত্র হাই অ্যালার্ট তো আছে, ঠিক আছে। তো এগুলো তো দরকার, পরিস্থিতি তো অনুকূলে নয়। যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন আবার সব ঠিক হয়ে যাবে। ভারত সরকারকে সর্বত রকম সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং নাগরিকদের সহায়তা করতে হবে। এয়ারপোর্ট এখন 3 ঘন্টা আগে যেতে হবে, ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে। এয়ারক্রাফটে উঠবার আগেও এক দফা চেক হবে, কিন্তু অন্যান্য বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক আছে, কোথাও কিছু হয়নি। এবং সিকিউরিটি জোনটা হয়তো বাড়ানো হয়েছে, সেটা হতেই পারে। আর যে বিমানবন্দরগুলো বন্ধ করা হয়েছে সেগুলো সীমান্ত সংলগ্ন অঞ্চল। দিল্লিতেও বিমান চলাচল স্বাভাবিক, মুম্বাইতেও স্বাভাবিক, কলকাতাতেও স্বাভাবিক, অন্যান্য সব জায়গায় স্বাভাবিক। ওর কথা, এই যে যা এখনো পর্যন্ত যা যুদ্ধ নিয়ে আমরা কথা বলছি, ইকোনমিক্যালি ভারতে কি কোনো, বিশেষ করে বাজার দরের ক্ষেত্রে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যে এরকম ধরনের সিচুয়েশন হলে জিনিসের পত্রের দাম বাড়তে শুরু করবে কিনা? যোগান ঠিক আছে, এটা যুদ্ধও হবে না,
পাকিস্তান এসকালেট করেছে, পাকিস্তানকে ডিএসকালেট করতে হবে। এটা যুদ্ধ নয়, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রত্যাহার বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ বলতে পারেন। পাকিস্তানের সঙ্গে এটা যুদ্ধ নয়। বেশ, ওর কথা JF-17 দুটো যুদ্ধ বিমান এবং F-16 ফাইটার 3টে ভারতীয় সেনা কিন্তু নামিয়েছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? এটা তো ভারতীয় সেনার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এ তো ওরা সীমানায় অতিক্রম করে এসেছিল, ভারতের আকাশ সীমায়, ভারতের সিস্টেম, ভারতের প্রযুক্তি, ভারতের আকাশ সীমা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে উদ্যোগগুলো সেগুলো কাজে দিয়েছে, তাই সেই প্লেন ভূপতিত হয়েছে। ওকে, ওর কথা শেষের দিকে আমাদের রাজ্যে যদি আমরা আবার আসি, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সময় কিন্তু একসঙ্গে থাকবো। আমাদের রাজ্যের ক্ষেত্রে আপনি কীভাবে অ্যানালাইজ? আমাদের তো বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে, তো বাংলাদেশের সঙ্গে সীমান্ত যেহেতু আছে, বাংলাদেশে জঙ্গি আস্ফালন হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সেটা জঙ্গি জিহাদিদের সমর্থনে চলছে, তাদের পাকিস্তান প্রীতি সুবিদিত, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে আঘাত আনতে পারে, উত্তর পূর্ব তাদের নিশানায় আছে, পশ্চিমবঙ্গও নিশানায় আছে, তাই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্যমন্ত্রী একজন প্রশাসক হিসাবে তার দায়িত্বের পরিচয় দিয়েছেন। এখন সবার উচিত সংকীর্ণ রাজনৈতিক বিভেদ বলে দেশের এই সংকটের সময় প্রশাসনের পাশে, সীমান্তবর্তী যে জায়গাগুলো, সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের মানুষ সেনাবাহিনীর পাশে আছে, সরকারের পাশে আছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বিষয়টার গুরুত্ব অনুধাবন করেছেন এবং সেই মর্মে সরকার চলছে, সরকারের বিভিন্ন দপ্তরও যুদ্ধকালীন তৎপরতার মধ্যে আছে। ওকে, ওর কথা আমরা একদম শেষে আপনাকে জিজ্ঞেস করবো, যেটা যে আমরা একটা ভিডিও দেখবেন আপনারা, যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে কল্পনার বাইরে যে প্রতিশোধ, যে প্রত্যাঘাত ভারত করবে। প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনুন। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। তোর কথা প্রধানমন্ত্রী কল্পনার বাইরে, ডিপ ইনসাইড পাকিস্তানে গিয়ে অপারেশন সিন্ধু রয়েছে, পাকিস্তান ভাবতেই পারেনি, এটাই তো কল্পনার বাইরে। এবং পাকিস্তান ভেবেছিল আলাপ আলোচনার কথা হবে, আন্তর্জাতিক মহল এসকালেট করতে দেবে না, ভারত প্রত্যাঘাত করবে না, কিন্তু ভারত তার নিজের ডক্টরিন নিজেই তৈরি করেছে। সন্ত্রাসবাদীরা হামলা চালালে সামরিকভাবে তার প্রত্যুত্তর দেওয়া হবে, এটা এস্টাবলিশ। এবং প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের আবেগকে মর্যাদা দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সময় উপযোগী, সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্বের পরিচায়ক। সুতরাং আমরা এটা বলতে পারি প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখলেন। হ্যাঁ, অবশ্যই। ওকে, অর্থাৎ একদম শেষ প্রশ্ন, আমরা বেশ কিছু ছবি ভিডিও আপনারা দেখবেন, বেশ কিছু শহর, বিশেষ করে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি কালকে কিন্তু পরপর বিস্ফোরণ হয়েছে, সেই ছবি আপনারা দেখুন। ग्राउंड पे बैठ जाओ, ग्राउंड पे। हाँ हाँ, और ग्राउंड पे बैठ जाओ, ग्राउंड पे। लेट जाओ ग्राउंड में। তার কথা এই যে ছবি আমরা দেখছি এবং দর্শকরা দেখলেন, এই যে বিস্ফোরণের পর
যে বিস্ফোরণ করা হয়েছে এটাকে আপনি কীভাবে অ্যানালাইজ করছেন? মেন শহর যেখানে পাকিস্তানের মেরুদণ্ডর পর কোমরের পর সেখানে এই বিস্ফোরণ কি মেসেজ, কি বার্তা দিচ্ছে? ওই ড্রোন হামলা করেছিল পাকিস্তান, সফল হয়নি, তার প্রত্যুত্তর ভারত দিয়েছে, সিম্পল। এই আর কিছু না। এরপর কি আর কোনো গার্ডস কিংবা আর কোনো প্ল্যানিং পাকিস্তানের থাকবে? সে বলা যায় না, আবার পাকিস্তানের থাকতেই পারে retaliate করা। এবং করার চেষ্টা করলে সমুচিত জবাব। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজকের হট সিটে হট টকের পর্বে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টপিক নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় টপিক নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তার বিশ্লেষণ অর্কপ্রভু সরকার আমাদের সঙ্গে ছিলেন, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি তুলে ধরলেন। এবং আগামী দিনে পাকিস্তান কি আবার রিটারেট করতে পারবে, সেই শক্তি কি আদৌ তাদের আছে? বড় বড় হুমকার ছাড়ার পর এখন তাদের যে অবস্থা, মানচিত্র কি খুঁজে পাওয়া যাবে? অর্কদা একটা শেষ প্রশ্ন আমি ভুলে গেছি করতে, আপনাকে প্রোগ্রামের শেষে করে দিই। বালুচিস্তান কি স্বাধীন হতে পারবে? এটা কিন্তু আজ না হয় কাল বালুচিস্তান স্বাধীন হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। বালুচিস্তান পাকিস্তানের অংশ থাকবে না। বালুচিস্তান পাকিস্তানের অংশ থাকবে না। বেশ, তো আপনারা শুনলেন, আমরা আপনাদের ইন ডিটেলে সবটাই ডিসকাস করলাম, আপনাদেরকে জানালাম, এডুকেট করলাম, আপডেট করলাম, এবং আগামী দিনে কি হতে যাচ্ছে, কি হতে পারে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে একটি আভাস তুলে ধরলাম। তাহলে আমরা এটা বলছি যে ত্রিশক্তির আক্রমণে ছাড়খাড় পাকিস্তান, ত্রিশক্তির আক্রমণে দুর্মুষ পাকিস্তান, এবং তার সঙ্গে অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি অর্থাৎ নরেন্দ্র মোদি যা কথা দিয়েছিলেন, কল্পনার বাইরে যে প্রত্যাঘাত করব সেই প্রত্যাঘাতে কিন্তু করা হলো। এবং স্মৃতির সিঁদুর, মাথার সিঁদুরের দাম কিন্তু দিলেন, মান রাখলেন নরেন্দ্র মোদি। এটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।